সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় পড়া শুরু করেছে হাইকোর্ট। চূড়ান্ত ঘোষণা মঙ্গলবার। খালাস চেয়ে জামায়াত নেতা আজহারুলের করা আপিল শুনানি শেষ, আদেশ আগামী ২৭ মে। ভারতের সাথে উত্তেজনার মধ্যে লাহোরে একাধিক বিস্ফোরণ, ১২টি ড্রোন নিষ্ক্রিয় করার দাবি। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স আপিলের রায় ঘোষণার পরবর্তী তারিখ ১৩ মে নির্ধারণ করেছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায়ের কিছু অংশ পড়ার পর বাকি অংশের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন। জজ আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের অনুমোদন এবং আসামিদের আপিলের ওপর শুনানি শেষ হয় গত ১৮ ফেব্রুয়ারি। ২০০১ সালে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বৈশাখ বরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন। পরে রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান সহ ৮ জনের মৃত্যুদণ্ড এবং ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকার দায়রা জজ আদালত। হাফেজ মাওলানা ইয়াহিয়া আর মাওলানা আব্দুল রৌফ, এই দুইজন মারা গেছেন জেলখানায়। যেটা আমরা সংবাদ পেয়েছি, কাজেই এটা আমরা একটা অথেন্টিকেট সংবাদ নিতে চাই, খবর নিতে চাই, তারপরে আমরা পূর্ণাঙ্গ রায় বা ডেলিভারি এবং এটা অর্ডার পোর্শন যেটা এটা নেক্সট ওপেনিং ডে যেদিন সেদিন মঙ্গলবার আমরা যে শুনানি করেছি, যে আর্গুমেন্ট করেছি, এর উপর ভিত্তি করে আমরা আমাদের এক্সপেকটেশনগুলো, প্রত্যাশা হলো যে আদালত সবাইকেই, আমাদের আসামি সহ সবাইকেই বেকসুর খালাস প্রদান। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২৭ মে আদেশ দেবে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই তারিখ ঠিক করে। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহার। শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম, যার ওপর শুনানি বৃহস্পতিবার শেষ হলো। আইন তৈরি, ট্রাইব্যুনাল প্রস্তুত, এগুলো সব ব্যাপারেই ওনারা প্রশ্ন তুলেছেন। এই ব্যাপারে প্রসিকিউশন এবং অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমরা এটিএম আজহার সাহেবের আইনজীবীর পক্ষে দ্বিমত পোষণ করেছি। আমরা বলেছি যে ট্রাইব্যুনালের প্রতিষ্ঠা এবং এই আইন সংসদে পাশ করা, দুটির উদ্দেশ্যই ছিল সৎ। আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী ২৭ তারিখ যে রায় হবে, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে। আমরা এটাও আশা করি আগামী ২৭ তারিখে যা রায় হবে, এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও দূর হবে। চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গতরাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ব্যাংকক যান। স্বজনরা গণমাধ্যমকে জানান, সাবেক রাষ্ট্রপতির সঙ্গে তার শ্যালক ডাক্তার নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদ আছেন। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে আব্দুল হামিদের নামে একটি মামলা আছে, তবে তার দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই। আওয়ামী লীগ সরকারের সময় টানা ২ মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী। কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে জন্মজয়ন্তী উৎসব। সকাল থেকে সেখানে শুরু হয়েছে ৩ দিনের জাতীয় অনুষ্ঠান। এবারের প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ও বাংলাদেশ। সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতেও শুরু হয়েছে ৩ দিনের রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব। এই আয়োজনকে ঘিরে সকাল থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কবির স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি প্রাঙ্গণ। রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠান ঘিরে পুরো শাহজাদপুরে বিরাজ করছে উৎসবের আমেজ। উৎসবে আলোচনা সভা ছাড়াও থাকছে গান, নাচ, আবৃত্তি, নাটক ও গ্রামীণ মেলা। এবারে নানান জাঁকজমক ১ সিমেই পুরো হজ যাত্রা, কোনো ঝামেলা নয়, শুধু প্রিয়জনের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ। গ্রামীণ ফোন হজ রোমিং সেবায় এখন সব আরও সহজ ও সাশ্রয়ী।
বাংলাদেশি হজযাত্রীদের জন্য হজ রোমিং প্যাক চালু করেছে গ্রামীণফোন। এই রোমিং প্যাকে হজযাত্রীরা অল্প খরচে সৌদি আরব থেকে স্বজনদের সাথে যোগাযোগ করতে পারবেন। চলতি বছর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা। চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৭,১০০ জন। এর মধ্যে ৫,২০০ জন সরকারি ব্যবস্থাপনায় আর বাকি ৮১,১০০ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন প্রায় ৩০,০০০ বাংলাদেশি। পূর্ববর্তী বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় কিছু অভিযোগ উঠলেও এবছর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা। এখান থেকে মক্কা যাওয়ার পথে যে সমস্ত সার্বিক ব্যবস্থাপনা আগের থেকে তুলনামূলক অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আর আমার জীবনে এটা প্রথম, এবং আমি আশা করি দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমাদের হজ যে মাবরুর আমরা পালন করতে পারি। নতুন আল্লাহর ঘরে যাচ্ছি, এটা একটা আবেগ কাজ করতেছে। হজে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগে বিলম্ব সহ নানা জটিলতায় পড়তে হয় মুসল্লিদের। এই জটিলতা নিরসনে হজ রোমিং প্যাক চালু করেছে গ্রামীণফোন। সিমের ব্যালেন্স ব্যবহার করে হজযাত্রীরা এই রোমিং সুবিধা নিতে পারবেন। এই হজযাত্রা যাতে অব্যাহতভাবে চলে এবং হজযাত্রায় যাতে কোনো হজযাত্রীর কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়, সেজন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি। আমরা এজেন্সির সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি, যে যাদের যেখানে যে ধরনের একটু অসুবিধা রয়েছে সেগুলোকে আমরা চেষ্টা করছি যে আমাদের ব্যক্তিগত ইন্টারভেনশনের মাধ্যমে যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়। গ্রামীণফোনের রোমিং সেবা সৌদি মোবাইল অপারেটরগুলোর তুলনায় সাশ্রয়ী। এই সেবায় হজযাত্রীরা সৌদি আরবে সিম ক্রয় ছাড়াই বাংলাদেশে ব্যবহৃত সিমের মাধ্যমে প্রিয়জনের সঙ্গে কথা বলতে ও বার্তা পাঠাতে পারবেন। মোবাইল অ্যাপসের মাধ্যমে দেশীয় মুদ্রায় সহজেই ১ থেকে ৬০ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের প্যাকেজ ক্রয় ও অ্যাক্টিভেট করতে পারবেন বাংলাদেশের হজযাত্রীরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার ইসরায়েলি ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। তবে দিল্লির পাঠানো ১৩টি ড্রোনের মধ্যে ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এক বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআরের প্রধান জানান, লাহোর, চাকপাল, রাওয়ালপিন্ডি, করাচি সহ বেশ কিছু শহরে ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে। তবে একটি ড্রোন লাহোরের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় বলে জানানো হয়। এতে পাকিস্তান সেনাবাহিনীর ৪ সদস্য আহত হন। এছাড়া সিন্ধুর মিয়ানো এলাকায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর আগে বুধবার ইসরায়েলি ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। সীমান্ত এলাকায় পাকিস্তানের তীব্র গোলাবর্ষণে দীনেশ কুমার নামের এক ভারতীয় সেনা নিহত হয়। এতে সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ভারতের হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১। প্রথম দফার ভোটে ক্যাথলিক খ্রিস্টানদের নতুন পোপ নির্বাচন হয়নি। ভোট শেষে সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বেরোতে দেখা গেছে, যার মানে এখনও নতুন পোপ নির্বাচিত হননি। ফলে স্থানীয় সময়ে বৃহস্পতিবার নতুন করে আরেক দফা ভোট অনুষ্ঠিত হবে। যতদিন নতুন পোপ চূড়ান্ত না হবে এই ভোট চলতেই থাকবে। এর আগে বুধবার ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে নতুন পোপ নির্বাচনের লক্ষ্যে গোপন কনক্লেভে বসেন কার্ডিনালরা। রীতি অনুযায়ী এই চ্যাপেলে ঢোকার পরই কার্ডিনালদের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পোপ নির্বাচন না হওয়া পর্যন্ত কার্ডিনালরা ওই চ্যাপেলেই থাকবেন। চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের হলে বোঝা যাবে পোপ নির্বাচন হয়ে গেছে। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় পড়া শুরু করেছে হাইকোর্ট। চূড়ান্ত ঘোষণা মঙ্গলবার। খালাস চেয়ে জামায়াত নেতা আজহারুলের করা আপিল শুনানি শেষ। আদেশ আগামী ২৭ মে। ভারতের সাথে উত্তেজনার মধ্যেই লাহোরে একাধিক বিস্ফোরণ, ১২টি ড্রোন নিষ্ক্রিয় করার দাবি। এই ছিল এখনকার মতো। বিকাল ৪টায় দেখবেন দীপ্ত স্পোর্টস। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।